নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আমরা হাজির করি আপনার এবং আমাদের দুনিয়ার নামী মানুষ, বড় মানুষ এবং পাওয়ারফুল মানুষদের। এমন মানুষ যাদের জনতা প্রশ্ন করতে চায়, যাদের কাজকর্ম নিয়ে বিশদে জানতে চায়। পেশ করছি আজকের মোকদ্দমা আপকি আদালতে। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল বাজাজ आपकी अदालते हाजिर हो। এবার মোকদ্দমা শুরু করা হোক। আপকি আদালতে প্রথম অভিযোগ রাহুল বাজাজের উপর। आपकी আদালতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল বাজাজের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার কোনো দূরদৃষ্টি নেই। রাহুলজি, এটা কি সত্যি যে আপনি টু হুইলার্সের দুনিয়ার একচ্ছত্র অধিপতি? সব থেকে বেশি ম্যানুফ্যাকচারিং করেন আপনারা। কিন্তু এটাও সত্যি যে বাহাদুর শাহ জাফরের মতো আপনি আরামে বসে থাকেন আর আপনি নিজের কম্পিটিটরদের ধীরে ধীরে এগিয়ে মার্কেট দখল করতে দিয়েছেন। আমি মানুষ ভালো, কম্পিটিটরদেরও এগিয়ে যেতে দিই। এটা কি দোষের? আর দেখতে থাকেন ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। না, বাজাজ অটো খুশি, আমাদের কম্পিটিটররাও খুশি। এই কথাও কি সত্যি যে যখন নতুন নতুন কোম্পানি আসে তারপরেও যে উচ্চতায় বাজাজ অটোর পৌঁছানো উচিত ছিল সেখানেও আপনি পৌঁছতে পারেন? যখন কাস্টমার নিজের চয়েসটা রজতবাবু স্কুটার থেকে মোটরসাইকেলের উপর করে ফেলে, খুব তাড়াতাড়ি করে। স্কুটার থেকে যখন মোটরসাইকেলে যায় তখন হিরো হন্ডার নাম ছিল। আমার হিসেবে তো খুব টপ ক্লাস কোম্পানি, টপ ক্লাস ম্যানেজমেন্ট, ওদের টপ ক্লাস কোলাবোরেটর। কিন্তু এছাড়াও ওদের একটা সুবিধে ছিল, ওরা শুধু মোটরসাইকেল বানাতো, আর আমরা তো স্কুটারই বানাতাম, মোটরসাইকেল খুব কম বানাতাম। এই ফোরসাইট তাই লাভই দরকার ছিল। হয়েছে। এই ফোরসাইট দরকার ছিল যখন পৃথিবী বদলে যাচ্ছিল, তখন আপনি মনোযোগ দেননি এদিকে। বদলানোর বিষয়টা তো সবাই বুঝতে পারে, যেমন আপনিও বুঝতে পারছেন। কিন্তু আগে থেকেই কতটা কি দেখতে পায় মানুষ বা নয়, নিশ্চয়ই কিছু মানুষ বলতে পারে। যদি আপনি 6 মাস, 12 মাস, 2 বছর আগে ঘুম থেকে উঠে যেতেন, শুয়েছিলেন রাহুল সাহেব, 10 বছরের ডেলিভারি পিরিয়ড ছিল, সেলার্স মার্কেট ছিল, মজা করছিলেন আপনি, তো হতে পারে। কিন্তু দেখুন না, তারপরে কত তাড়াতাড়ি বদলে গেছে। আমি নাম্বার 4 ছিলাম মোটরসাইকেলে, আমরা আজ ক্লিয়ার কাট নাম্বার 2 এ সবার থেকে এগিয়ে গেছি। হিরো হন্ডা এখনো নাম্বার 1 আছে। এটা আপনার আলস্যের কারণ নয় কি? না, আলস্য থেকেও বেশি আপনি বলতে পারেন বোকামির ব্যাপার এটা। হ্যাঁ, আমি একটু আদর্শ মেনে প্রশ্ন করছি। না, সেই আপনি জন্য কি বলছি। করছেন? আপনি খুব কাইন্ড, বাট মানুষ বলে যে রাহুল বাজাজ কলস আ স্পেড আ স্পেড। তো বোকামি যখন আমি করেছি তো আমাকেই মানতে হবে। কিন্তু বাজাজ সাহেব, বিষয়টা হলো আপনার যে স্কুটার সেটাও এখনো শোধরায়নি। আজও সেটা স্টার্ট করার জন্য প্রথমে লেফট করতে হয়, তারপর রাইট করতে হয়। দেখুন, ভারতবর্ষ মানুষ বলে মানুষেরা অলস। আপনি আমাকে অলস বলে দিলেন, কেউ বলে মোটা হয়ে গেছো। তো আমি উইদাউট এক্সট্রা চার্জ ওদেরকে এক্সারসাইজ করিয়ে দিই। এদিকে করো, ওদিকে করো। আপনি দাম বাড়িয়ে যাবেন, কিন্তু স্টার্ট করার জন্যে যে কিক লাগাতে হয় সেটা কিন্তু কমবে না। আজ কোয়ালিটিতে বাজাজের স্কুটার আর বাজাজের মোটরসাইকেল একটা ক্যাটাগরিক্যাল স্টেটমেন্ট করছি আমি, সারা পৃথিবীতে দেখে নিন আপনি, ভারতবর্ষ তো ছেড়ে দিন, কারুর চেয়ে কম নয় কোয়ালিটি এবং পারফরমেন্সে আর প্রাইসেও। আজ ইউ ক্যান কম্পেয়ার উইথ এনিওয়ান। যে কোনো মোটরসাইকেল আপনি কম্পেয়ার করে নিন আর যে কোনো স্কুটার কম্পেয়ার করে নিন, কিন্তু এটা অবশ্যই এটা তো আপনি আপনার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দেখুন, করছেন। আপনি সুযোগ দিয়েছেন আমাকে, এখন সুযোগ দেবেন, আর সেটা আবার ফ্রি সুযোগ। এই বিজ্ঞাপনের জন্য কোনো কস্ট নেই, টাইম অবশ্যই দিতে হয়েছে এখানে আসার জন্য। তো এখন এমন সুযোগ দেবেন আর আমি ছেড়ে দেবো, পরে নিজে বলবেন আমি অলস। আপনার আলস্যের আরো একটা উদাহরণ হ্যাঁ, হ্যাঁ। এই যে যখন বাকি কোম্পানিগুলো ফোর হুইলারে এন্টার করছে, আপনি সেদিকে খেয়ালই করেননি। একটা কোম্পানির নাম আপনি নিতে পারবেন যেটা নাকি 4 হুইলারে এন্টার করেছে আর আজও তাতে আছে? ভারতের একটাও নেই। আমার বন্ধু সবাই, আমি নাম নিতে চাই না, ঢুকেছে। আমার বন্ধু ঢুকেছে, আর অনেকে ঢুকেছে, সেটা অন্য কথা, এখনো পর্যন্ত আছে। আনন্দ মহিন্দ্রা, আমার ছোট ভাই আছে চন্দ্রকান্ত বিড়লা, আবার অন্য বন্ধুরা আছে, কির্লোস্কর, কেউ টয়োটা, কেউ জেনারেল মোটরস, কেউ ফোর্ড। ওই কোম্পানিগুলো কাদের আজ? 100% ফরেনারদের। আপনি নামমাত্রই আছেন। আচ্ছা, দুজনেই ছিল ফোর হুইলারে ভারতের, আর ওই দুজনেই ছিল ভারতীয়। টাটা
ট্রাকে ছিল, এখন কার বানাচ্ছে আর ভালো কাজ করছে। প্রথমে সমস্যা হয়েছিল, টাটা আচ্ছা, শুরুতে কোম্পানির সমস্যা একটুখানি- হয়েছিল, টুডে ইটস আউটস্ট্যান্ডিং। আর হিন্দুস্তান মোটরস আমাদের সিকে বিড়লা আমাদের নিজেদের অ্যাম্বাসেডার বানাতো, তাই নিয়ে আপনারা খুব মজা করতেন, সবকিছু আওয়াজ করে শুধু হর্ন ছাড়া, অথচ এমন কিছু খারাপ ছিল না। আমিও ওদের বোর্ড মেম্বার ছিলাম এক সময়। তো এই দুটো ছাড়া যারাই ছিল সব বেরিয়ে এসেছে, বিকজ আমার জাজমেন্ট ছিল, এখন আপনি সুযোগ করে দিলেন আরেকবার প্রকাশ করার কি কারেক্ট ডিসিশন কি ছিল। আমি জানতাম, মানে ক্লিয়ার জানতাম, আমি যেটা স্টাডি করেছিলাম, আমি রেনল্টের সাথে কথা, ফিউজির সাথে, হিউন্ডাই, হন্ডা, টয়োটা, সবার সাথে কথা, সব থেকে বেশি ক্রাইসলারের সঙ্গে কথা বলি। আর এটা ক্লিয়ার হয়ে গেছিল আমার স্টাডি থেকে যে কার মার্কেট ভারতের উইল বি ডমিনেটেড বাই ফরেনার্স। দেখুন, যাদের এক্সপিরিয়েন্স ছিল রাস্তার, টু হুইলার বানানোর, ভেহিকেল বানানোর, যাদের এত সাপোর্ট ছিল জনতার, তাদের কাছে তো আশা করাই যেতে পারে যে তারা ফোর হুইলারের মার্কেটেও নামবে এবং এমন ইন্ডিয়ান কার বানাবে যেটা জনতার কাজে আসবে। না না, এমন অনেক শুনেছি, লোকে এটাও বলে যে আপনি থ্রি হুইলারে এক হুইলার আরও লাগিয়ে দিন, ওটা হয়ে যাবে ফোর হুইলার। এখন এত সহজে হয়ে গেলে তো খুবই ভালো হতো রজত বাবু, কিন্তু দেখুন, আই কল মাইসেলফ প্র্যাগম্যাটিক অপটিমিস্ট। আর এখন অপটিমিস্টিক রিয়েলিস্ট মানে পেসিমিস্ট হওয়াটা তো খুবই খারাপ জিনিস, হওয়া উচিত অপটিমিস্ট। কিন্তু ওই অপটিমিজমের মানে তো এটা নয় যে আপনি আকাশ কুসুম সবকিছু ভেবে ফেললেন। ভগবানের কৃপায় ভগবান আমাকে বুদ্ধি দিয়েছে, ভাই তুই রাহুল অলস হোক বা যাই হোস, কিন্তু গাড়িতে যাস না, টু হুইলারেই থাক। কারণ রজত শর্মা গাড়ি কেনে, কিন্তু ভারতের মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস গরিবেরা টু হুইলারই কেনে। তো রাহুল, তোকে আমি এই দেশে পাঠিয়েছি ওদের কথা ভাবার জন্যই, রজত শর্মার মতন মানুষের কথা ভাবার জন্য নয়। আপনি কখনো টু হুইলার চালিয়েছেন? এটার একটা খুব বড় গল্প আছে, এরপরে তো হাততালি আরও পড়বে। আমি গেছি, মানে দুটো গল্প আছে, তাড়াতাড়ি বলছি। আমি স্কুলিং করেছি মুম্বাইয়ে, 54 ডিসেম্বরে সিনিয়র কেমব্রিজ পাশ করি, এবং কলেজটাও ভালো ছিল, সেন্ট স্টিভেন। আমি এসে গেছি, স্টিভেন্স হোস্টেলে ছিলাম 3 বছর, কোনোভাবে পাশ করে গেছি, ঠিক আছে, পাসও করে গেছি, বিএ অনার্স ইকোনমিক্স করেছি। আমি ভেবেছিলাম আরামে গাড়ি চালাবো, 3 বছর বাজাজ স্কুটার চালিয়েছি, কিন্তু তার নাম সেই সময় মানতে হবে ওই 55 to 58 এর কথা, ভেসপা ছিল ওর নাম, বাজাজ হয় 61 থেকে। 3 বছর চালিয়েছি, বাবা বললেন যে গাড়ি কেন, নো গাড়ি। তখনকার কথা, মজা এসেছিল। এরপর এসে গেছি মুম্বাই, 2 বছর ইলেকট্রিক, বাজাজ ইলেকট্রিকে ট্রেনিং করেছি, ল করে নিয়েছি সাথে। এখন হার্ভার্ড বিজনেস স্কুলে যে MBA করতে গেছি 62তে, তার আগে 2 বছর আমাদের স্টিল কোম্পানি আছে মুকুন্দ নামে, কুরলায়। আমি থাকতাম সাউথ মুম্বাইয়ে। তো ওখান থেকে আমার প্রায় 15 কিলোমিটার দূরে আমরা ছিলাম, 20 কিলোমিটার দূরে। তো বলেন ট্রেনিংয়ের জন্য আমাকে 2 বছর ওখানে যেতে হবে, বললাম ভালো। ততদিনে তো আমি 22 বছরের হয়ে গেছি। তো যাওয়া শুরু করব, তার 4 দিন আগে বাবা বললেন গাড়ি নেই। গাড়ি নেই মানে? ট্রেনিংয়ের জন্য যাচ্ছ, ঠিক আছে, 3 বছর চালিয়েছ স্কুটার, স্কুটারেই চলে যাবে। মা বললেন স্কুটারে নয়, ওটা খুব রিস্কি ব্যাপার, মানে বাসে যাও। আমি বলি বাসে নয়। তো বাবা বললেন গাড়ি নয়, মা বললেন স্কুটারে নয়, আমি বললাম বাসে নয়। তো বলছি অবস্থা এরকম হয়েছিল যে ট্রেনিংই হতে পারতো না, তাহলে আমি এখানে আসতামই না। তো আমি মায়ের কাছে যাই, মাকে বলি আমরা টু হুইলার বানানো মানুষ মা, আর তুমি বলছো ওটা নাকি রিস্কি। তো রিস্কি হোক বা না হোক, কিন্তু বলা তো উচিত নয় না। তো স্কুটারে 2 বছর ট্রেনিংয়ের জন্য যাই, 3 বছর দিল্লিতে সেন্ট স্টিভেন্সে, কনট প্লেসে কখনো কখনো একটু মজা করতেও যেতাম, আর 2 বছর ওখানে কুড়লাতে, 5 বছর চালিয়েছে স্কুটার। আপনি কত বছর চালিয়েছেন? আমি ভেবেছিলাম আপনি আদালতে স্কুটারে চেপে আসবেন। ও, এইরকম ব্যাপার, আচ্ছা। আর যদি আপনি আসতেন স্কুটারে চেপে, তাহলে স্কুটারে পাবলিসিটি আর একটু বেশি হতো। হ্যাঁ, এই কথাটাও ঠিক। রাহুল বাজাজ বসে আছে, পাবলিসিটি হতো নাকি নেগেটিভ পাবলিসিটি হতো, কে জানে কি হতো। হ্যাঁ, আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি বিখ্যাত শিল্পপতি রাহুল বাজাজের ওপর। জনতার মামলা চালু থাকবে একটা ব্রেকের পর। আপকে আদালতে সাধারণত মামলা চলে রাজনীতিবিদদের ওপর, সেলিব্রিটিদের ওপর। আজ জনতার প্রশ্নমানের ঘেরাটোপে রয়েছেন বিখ্যাত শিল্পপতি রাহুল বাজাজ। আপকি আদালতে
ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল বাজাজের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি খুব সুযোগ সন্ধানী। রাহুলজি, এটা কি সত্যি? ঠিক বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ। বাজাজ গ্রুপের ফাউন্ডার যমুনালালজি, উনি কংগ্রেস পার্টির খুবই ঘনিষ্ঠ ছিলেন। জমনালালজি না তো কংগ্রেস পার্টির ঘনিষ্ঠ ছিলেন, না অন্য কোনো পার্টির ঘনিষ্ঠ, না পলিটিক্স ইনভলভ ছিলেন। জমনালালজি তো একজন শুধু সাধু প্রকৃতির মানুষ ছিলেন, যেটা আমি একদম নই। উনি শুধু গান্ধীজিকে মানতেন এবং বিনোবাকে গুরু মানতেন, গান্ধীকে পিতাতুল্য মানতেন। গান্ধীজির কথায় ওনাকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির ট্রাস্টি নয়, ট্রেজারার বানানো হয়। কংগ্রেস ওয়ার্কিং কমিটির ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো উনি ওইভাবে ইনভলভ হয়ে গিয়েছিলেন। তারপর দাদু যমুনালালজি, ঠাকুমা জানকী দেবী যে পদ্মবিভূষণ ওনাকে দেওয়া হয়েছিল পরে, আমার বাবা, আমার মা, যিনি কলকাতার এক অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে এসেছিলেন, প্রত্যেকে ব্রিটিশ জেলে ছিলেন। আর আমার কাকাও রামকৃষ্ণ বাজাজ। কিন্তু এনারা কেউই ফ্রিডম ফাইটারের নামে কোনো সুবিধা আমরা কেউ নিইনি, না রেল পাস নিয়েছি, না অন্য কোনো সুবিধা নিয়েছি। ভগবানের কৃপা তার দরকারও পড়েনি। আপনি কংগ্রেসের ঘনিষ্ঠ হলেন কংগ্রেসের প্রতিটি নেতাকে বাজাজের ডিলারশিপ দিয়ে? এটা তো আজই জানতে পারলাম আমি। আপনি বলছেন আমি কংগ্রেসের খুব ক্লোজ। কংগ্রেস বলে তুমি বিজেপির, বিজেপি বলে তুমি কংগ্রেসের, আর আমি বলি আমি ভারতবর্ষের, না কংগ্রেসের না বিজেপির। আপনি শুধুমাত্র তারই যে পাওয়ারে বসে আছে। তাহলে তো আমাকে সবাইকে তেল মারাই উচিত। আপনি তো সেটাই করেন। ক্রোনিজম করতে হবে, চালা হতে হবে। আজকে লোকেরা তো বলে যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে একজনই আছে বোকা, যে গালিগালাজ দেয় গভর্নমেন্টকে, সে যে গভর্নমেন্টই কিন্তু আমি থাকুক। আপনাকে উদাহরণ দিচ্ছি। মে 1997 এর কথা, যখন পি চিদম্বরম ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আপনি বলেছিলেন যে এর চেয়ে ভালো অর্থমন্ত্রী দেশের জন্য আর উনি হতে যখন পারে না। ড্রিম বাজেট বানান, পরে ওই ড্রিম বাজেটের কি হয় সেটা আপনারা জানেন। গভর্নমেন্ট পড়ে গেছিল সেটা আমরা জানি। কিন্তু ওই ড্রিম বাজেট খুব দারুণ ছিল। গোটা ভারতবর্ষই ওটাকে ড্রিম বাজেট মেনেছিল। আপনিও এতে মেনেছিলেন। আমার কি ভুল হয়েছে যে আমি ওটাকে ড্রিম বাজেট মেনেছিলাম? আমার ট্যাক্স এত কম হয়ে গেছিল, অনেক কিছু ভালো হয়ে গেছিল, দেশেরও ভালো হয়ে গেছিল। ঠিক সেই সময় হয়তো স্টেটমেন্টটা করে ফেলেছিলাম। তো এতে কিছু প্রমাণ হয় না যে কেউ ভালো কাজ করলেও গালিগালাজ না, করতে হবে। না উনি রাহুলজি, যদি ভালো কাজ করেন, তাই আমি বলেছিলাম প্রমাণ ভালো এই হয়েছে। কথাটাই পাওয়া আর যায় আমি যে আজও মনে করি রজতবাবু যে চিদম্বরম সাহেব নলেজ, ইন্টেলিজেন্স, আর্টিকুলেটনেস নিয়ে ইন টোটালিটি বেটার ফাইন্যান্স মিনিস্টার এনার চেয়ে গত 25-30 বছরে বোধহয় আসেইনি, যখন নাকি পিওর নলেজে ডক্টর মনমোহন সিং বেটার ছিলেন। এটা তো আপনি এই জন্য বলছেন, একজন অর্থমন্ত্রী আর একজন প্রাইম মিনিস্টার। এখন উনি স্যুট করেন তো আমি কি বলবো। কাল বিজেপি ফেরত এসে যাবে গভর্নমেন্টে। যশবন্ত সিনহাকে তো পার্লামেন্টে মণিশঙ্কর আইয়ার, যিনি আজ মিনিস্টার, পার্লামেন্টে মানে বলেছিলেন যশবন্ত সিনহার জন্য, তিনি তো রাহুল বাজাজের ফাইন্যান্স মিনিস্টার, বিজেপির নয়। আপনি যশবন্ত সিনহার কাছে জেনে নিন। না না, ওনার কাছে কেন? আমি তো আপনার বয়ান আপনাকে মনে বলুন। করাচ্ছি। যখন বিজেপি পাওয়ারে হ্যাঁ, তো এসেছিল, মানে এখন আমি বিজেপির হয়ে গেছি? অক্টোবর, হ্যাঁ। না, যে পাওয়ারে আছে আপনি তারই হয়ে যান। আচ্ছা, এই ব্যাপার। ভালো আইডিয়া এটা। অক্টোবর 99-এ আপনি বলেছিলেন অক্টোবর যে 90, 1999 99, আচ্ছা, হ্যাঁ, আপনি ঠিক। বলেছিলেন যে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছেন, এর থেকে ভালো কথা দেশের জন্য আর কিছু হতে পারে না। না, আমি এরকম কিছু বলিনি। আমি এই সমস্ত জিনিস কখনো মানে না যে ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। বড়ুয়া সাহেব বলতেন, এসব সত্যি নয়। কিন্তু আজও আমি বলবো, যখন উনি তো আর প্রধানমন্ত্রী নেই, তাই না? দেখুন রজতবাবু, যে বাজপেয়ীজি আমাদের একজন খুবই আউটস্ট্যান্ডিং প্রধানমন্ত্রী ছিলেন। আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি প্রাউড। কিন্তু এর চেয়ে বেটার কিছু হতে পারে না, এটা অথবা ওটা, আমি এরকম কথা কারোর জন্যই বলিনি। কোন কনটেক্সটে মানুষ আমাকে দিয়ে কোন কথা বলিয়ে নেয় জার্নালিস্টরা, তখন হয়তো কিছু বলে দিয়েছি, এখন মনে নেই। ইলেকশন হওয়ার আগে হুম। আপনি বলেছিলেন এই যে ফিল গুডের কথা বিজেপিরা বলছে, এই কথাটা সত্যি? প্রকৃতই দেশে ফিল গুড আছে? অনেক বিষয়ে বিজেপির পলিসি খুব ভালো ছিল। অনেক বিষয় ওরা বলতে পারতো যে ইন্ডিয়া শাইনিং। যেমন আডবাণী বাবু যখন রথযাত্রা করেছিলেন, তাকে ভারত উদয় বলেছিলেন, যার মানে এটা নয় যে ইন্ডিয়া শাইনিং, তার মানে হলো ইন্ডিয়া রাইজিং। কমিউনিকেশনে ওনার অনেক ভুল হয়েছিল। 15 ফেব্রুয়ারি আরে আমি 2004-এ। এখন ক্রিটিসাইজ করছি বাজেটের, আপনি শোনেননি গত 3 দিনে? আগে পুরনো আচ্ছা, কথা এখন বলতে পুরনো দিন। কথা, নতুন কথা নয়। আমি ভাবলাম ভবিষ্যতের কথা, এই ফিউচার নিয়ে ভাবুন, হিস্ট্রিতে কেন বিবিসি যাচ্ছে? রেডিওর হিন্দি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে রাহুল বাজাজ শ্রোতাদের প্রশ্নের জবাব দিয়েছিলেন। উনি বলেছিলেন, আমি মনে করি এই যে ফিল গুড অবস্থার কথা বলা হচ্ছে সেটা একদম ঠিক এবং সেটা চালু থাকা দরকার। আজ আমি রিপিট করব যে সেই সময় ইন্ডাস্ট্রিতে কিন্তু ভীষণ রকম ফিল গুড ফ্যাক্টর ছিল, খুবই শক্তিশালী ফিল গুড ফ্যাক্টর ছিল। কিন্তু ইন্ডাস্ট্রির কাছে ভোট আছেই কত? ইন্ডাস্ট্রির কাছে তো কোনো ভোটই নেই। কিন্তু
যখন পলিটিশিয়ানরা এত বড় পলিটিক্যাল পার্টি বিজেপি জানতে পারেনি, আমরা তখন কি করে জানতে পারবো ভাই গ্রামেতে কি হচ্ছে? দেখুন, আপনি কংগ্রেস ক্ষমতায় থাকলে তার প্রশংসা করেন, বিজেপি ক্ষমতায় থাকলে তারও প্রশংসা করেন। যখন রজত সাহেবের সামনে দাঁড়িয়ে থাকি তখন রজত শর্মার প্রশংসা করি, তাই তো? কিন্তু আমি ঠিক তো আছে। গালিগালাজ করা উচিত কি না না সবাইকে? না, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি আপনাকে ইন্ডিয়ান অ্যালায়েন্সের চেয়ারম্যান এটা বানিয়েছিলেন। ওনার দোষ ছিল না, আমার দোষ। আর যখন বিজেপি ক্ষমতায় থাকে ওরা আপনাকে পদ্মভূষণ দেয়। এর এমন অর্থ হতে পারে, আমার কখনো মাথাতেও আসেনি। জনতার ভাবা উচিত যে কাঠগড়ায় কেন দাঁড় করিয়েছে আমাকে, তাহলে আমি নিশ্চয়ই কোনো গ্রেট মানুষ হব। সব পলিটিক্যাল পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে, কেউ মানে পদ্মভূষণ দিচ্ছে, কেউ ইন্ডিয়ান অ্যালায়েন্সের চেয়ারম্যান বানাচ্ছে। আমি আসলে এটা ভাবতেই পারিনি যে আমি এত বড়। যদি বিনয় ছেড়ে দিয়ে সত্যি কথাটা বলি, যিনি ক্ষমতায় আছেন তাদের তেল মারেন, সেই জন্যই পাচ্ছেন। তো কতজন মানুষ এইভাবে পদ্মভূষণ পেয়েছেন, আর কতজন মানুষ চেয়ারম্যান হয়েছেন ইন্ডিয়ান অ্যালায়েন্সের এইভাবে? তেল মেরে মেরে কাজ করাটা এটা একদম ভুল কথা। আমার এটা খুবই অপছন্দের, এটা আমি কিন্তু খুবই ঘৃণা আপনি করি, যখন খুবই সেই বাজে কথা। সময় এনডিএ সরকার ছিল, আপনি বলেছিলেন যশবন্ত সিনহা, যশবন্ত সিং, এর চেয়ে ভালো ইকোনমি দেখার আমি কখনো আর কেউ বলিনি হতে যে পারে না। ভালো ভালো কাজ করছে বলে থাকবো, এর চেয়ে বেটার ইকোনমি দেওয়ার কেউ নেই। আমার মনে পড়ছে দেখুন, না ঠিক এটা আমি আছে, বলেছি। ভালো কাজ করার প্রশংসা করেছেন। অবশ্যই আমার আজও মনে হয়, আজও আমি বলছি, যখন কংগ্রেস পার্টি পাওয়ারে, বিশেষ করে যশবন্ত সিনহা, কারণ যশবন্ত সিংজি তো ফাইন্যান্স মিনিস্টার বছর খানিকই ছিলেন, কিন্তু যশবন্ত সিনহা ওয়াজ আ ভেরি আন্ডাররেটেড ফাইন্যান্স মিনিস্টার। আর উনি ভালো কাজ করেছেন এক বাজেটে। আজ প্রথমবার পাবলিকলি বলছি, একটা বাজেটে উনি, সেটাও এমনিতে খারাপ ছিল না, কিন্তু দু একটা জিনিস এমন ভুল করেছিলেন, ইনক্লুডিং রাইট অর রং ডিভিডেন্ড ট্যাক্স রিমুভাল, ডিভিডেন্ড ট্যাক্স রিইম্পোজিশন। পরের দিন আমি ওকে ফোন করে 40 মিনিট কথা বলি পুনে থেকে দিল্লি, যে আপনার সিংহাসন নড়ে গেছে। আর এটাই হয় কিছুদিন পরে। যখন কংগ্রেসের সরকার হয়ে গেছে, তখন আপনি ভাবছেন যে এবার যখন সোনিয়া গান্ধী পুরোপুরি কমান্ডে ছিলেন, হুম, তখন আপনি এটা বলা শুরু করে দিয়েছেন যে সোনিয়া গান্ধী খুবই ম্যাচিওর। আগে তো আগে আমি কখনো এই কথা বলিনি, আগে কখন আপনার নজর পড়েনি? দেখিনি আমি কখনো। হাইটে ছোট হবেন, আমি লম্বা, ওপর থেকে নজর বেরিয়ে শি ইজ গেছে। আ ভেরি ডিফারেন্ট পারসন দ্যান শি ওয়াজ বিফোর। ক্ষমতায় এসেই বদলে গেছেন। 100% কারেক্ট স্টেটমেন্ট বলেছিলাম, এটাই মোটামুটি আজও এটাই রিপিট করব। এমার্জেন্সিতে কজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন যারা ওপেনলি অপোজ করেছিলেন এমার্জেন্সির? আমি তো ছোট মানুষ ছিলাম, অপোজ করি, সেই কারণে রেড হয়। সব সময় বলে গেছি, তারপরেও ওটাই বলে গেছি, ওনার মাদার ইন ল করেছিলেন এমার্জেন্সি, তখন আমি বলেছিলাম এমার্জেন্সির অ্যাগেনস্টে ছিলাম। আর হ্যাঁ, সোনিয়া গান্ধী অ্যাগেনস্টে আমি কখনো কিছু বলিনি, ওনার বলার দরকারই পড়েনি। ওই আমার বন্ধু বলেছিল। কে? একজন বন্ধু আমার, যার নাম হলো শরদ পাওয়ার। ও কিছু ফরেন বলতো ওকে, ও ওরকম বলতো, ও আমার বন্ধু ছিল, কিন্তু আমি কখনো বলিনি। এবং আর এটাও আমি আপনি- বলি, এবং আজ আবার বলছি। এখন উনি বলবেন যে আমি তেল মারছি, কিন্তু তাই বলে সত্যি বলবো না নাকি? যে গত 10 বছরে আমি যেটুকু দেখছি, 10 বছর বলুন, 8 বছর বলুন, সোনিয়া দেবীর অনেক ম্যাচিউরিটি হয়েছে, অনেক নলেজ হয়েছে, ভারতবর্ষের বিষয় হয়েছে। কিন্তু আমি এটা বলিনি, আর আজও আমি বলবো না, যে ওর চেয়ে বেশি বুদ্ধিমান ভারতবর্ষে আর কোনো মানুষ নেই। পাওয়ারফুল অবশ্যই, পাওয়ারফুল তো অবশ্যই, সব থেকে বেশি। সেই জন্য আপনাকে বলতে হচ্ছে যে ম্যাচিওর হয়ে গেছে। এরপর কি বলতে হচ্ছে? সেই জন্যই এরপরেও আমি আবারও বলছি যে সব থেকে বেশি বুদ্ধিমান নয়। এ খুব ডেঞ্জারাস স্টেটমেন্ট করিয়ে নিলেন আপনি আমাকে দিয়ে তো। না, একদম ডেঞ্জারাস তাহলে নয়। ভারতবর্ষে থাকাই হবে না এটা আমার। তো উনিও বুঝতে পারেন, কিন্তু গত 10 বছরে কি সোনিয়া গান্ধী এতটাই বদলে গেছেন, না আপনার পারসেপশন বদলেছে? দেখুন, যেহেতু উনি বদলেছেন, তাই আমার পারসেপশনও বেড়েছে, বদলেছে। শরদ পাওয়ার ওনাকে বিদেশি বলে ডাকছেন। হ্যাঁ, তো শরদ পাওয়ারকে ডাকুন এখানে, আর প্রশ্ন করুন। আপনার উপর খুব প্রভাব শরদ পাওয়ারের। আমার ওপর ওর প্রভাব নাকি ওর ওপর আমার প্রভাব, এটা তো আপনি ডিসাইড করবেন। স্যার, আপনি এখনই মানে রাহুল সাহেবের ওপর অভিযোগ করেন যে দ্যাট হি ইজ অ্যান অপরচুনিস্ট, বাট বিং আ বিজনেসম্যান ইউ হ্যাভ টু বি অ্যান অপরচুনিস্ট। আপনি যদি সুযোগ যেটা আসবে সেটা নষ্ট করে দেন, তাহলে তো বিজনেস করতেই পারবেন না। তো তার জন্য পলিটিক্যাল রিলেশন বানানো বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বানানো, তাতে দোষের কি? একদম ঠিক। ওনাকে এখানে বসেন, আমি ওদিকে যাচ্ছি, দেখবেন মজা। একদম ঠিক বলেছেন। তাহলে এটাই কি কিন্তু কারণ? কিন্তু
আপনি একদম ঠিক বলেছেন, আর এই জন্যই আজ 90% ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরকমই বিহেভ করে। আমি মনে করি আমি তাদের মতো নই, কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি অকারণে ক্রিটিসাইজ করে যাবেন। যেটা আমার ঠিক মনে হবে, দেশের জন্য ঠিক মনে হবে, সেটা আমি বলি, যাতে আমার ভুল হতে পারে কখনো কখনো। কিন্তু আমি এটা দেখি না যে গভর্নমেন্ট সেটা পছন্দ করবে কি না। কিন্তু এটা অবশ্যই ব্যাপার যে গালাগালি করা বা ইউজ অফ রং ওয়ার্ডস অথবা রুডনেস দিয়ে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না। যদি আপনি চান যে গভর্নমেন্ট আপনার কথা শুনুক, তাহলে আপনাকে পোলাইটলি বাট ফার্মলি বলতে হবে, এবং সেটাই আমি চেষ্টা করে যাই। তাহলে আপনি কেন যাচ্ছেন না রাজ্যসভায়? কেউ আমাকে ডাকছে না, আর আমার কাছে টাইমও নেই ওখানে গিয়ে টাইম নষ্ট করার মতো। আমি গিয়ে করবোটা কি ওখানে? যে ভাষণ এখানে দিচ্ছেন ওখানেও তো দিতে এখানে পারেন। এখানে শোনার লোক আছে, ওখানে খালি হাউস থাকবে। ওরা নিজেদের নিয়ে নেয় ওই ডেলি ভাতা, আর তারপরে গায়েব হয়ে যায়। হলে বা সেন্ট্রাল হলে গিয়ে বসে, আর ওখানে ক্যান্টিন খুব ভালো, কিন্তু খুব সস্তায়, আর খুব সুস্বাদু জিনিস পাওয়া যায়। ওখানকার সিঙ্গাড়া খুব ভালো। কারণ রাজনীতিতে আপনার যত বন্ধু আছে সেসব দেখলে মনে হয় আপনার আসল জায়গা ওখানেই। প্রাইভেট লাইফ আমার। আপনি যেই পলিটিক্যাল লাইফ বানাবেন, অমনি যে কেউ যা ইচ্ছে বলবে। সকাল 8টার সময় আপনার ঘরে আসতে পারে, হ্যাঁ, কারণ 10টা পর্যন্ত শুয়ে থাকলেও আমায় কেউ কিছু বলার লোক নেই। না না না, এই কাজ আমি করবো না পাবলিক লাইফে, আর এই বয়সে তো কখনোই নয়। রাহুলজি, শুধু এটা বলে দিন, যখন বাচ্চারা কাজ সামলাবে, আপনি শুধু চেয়ারম্যান থাকবেন, তখন অবসর সময়ে কি করবেন? তেল মারামারি তো কখনোই করব না, কিন্তু যখনই লাগবে কেউ ভুল করছে অবশ্যই বলবো কোথায় ভুল হচ্ছে, যাতে দেশের আর দেশের মানুষের উপকার হয়। এটা তো রাজনীতিতে যাওয়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ। এটা তো আপনার রিডিং। আপনার বিজনেস রিলেটেড কিছু অভিযোগ রয়েছে, প্রশ্ন আছে রাহুল বাজাজের ওপর। জনতার মোকদ্দমা চালু থাকবে একটা ব্রেকের পর। আজ সওয়াল জবাবের ঘেরাটোপে রয়েছেন রাহুল বাজাজ, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আপকি আদালতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল বাজাজের বিরুদ্ধে অভিযোগ হলো তিনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলেন। আই প্লিড গিল্টি। আর যখন বলেন কিছু না কিছু ভুল কথা বলেন। আই প্লিড ইনোসেন্ট। আপনাকে উদাহরণ দিচ্ছি, 6 ফেব্রুয়ারি 2003-এ সিআইআই এর মিটিং ছিল। গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বসেছিলেন, আর আপনি ওনার কাটা ঘায়ে নুন ছেটানোর কাজ করেছিলেন। ঘায়ে নুন ছেটানোর কাজ তো আমার হিসেবে আমি করিনি। যেটা ঠিক লেগেছিল বলেছি, তাতে উনি খুব অসন্তুষ্ট হয়েছিলেন। আর তারপর ভয় পেয়ে গিয়ে আপনি মাপ চেয়ে নেন। একেবারেই ভুল। জীবনে কখনো যদি আমি ভুল না করি, তখন আমি ক্ষমা চাই না। যখন ভুল করেছি সবসময় ক্ষমা চেয়েছি। সিআইআই এর ডিরেক্টর জেনারেল তরুণ দাস আহমেদাবাদ যান, উনি ক্ষমা চেয়েছেন আমার ইচ্ছার বিরুদ্ধে, এটা পাবলিকলি আমি বলছি। আর তরুণ দাস এই প্রোগ্রাম অবশ্যই দেখবেন। খুব ডিস্টার্বড ছিলাম, আমি খুব আনহ্যাপি ছিলাম, এবং যদি নরেন্দ্র মোদীজি প্রোগ্রাম দেখবেন তাহলে বুঝতে পারবেন রাহুল বাজাজ ক্ষমা চায়নি, কখনোই ক্ষমা চায়নি। এই জন্য নয় যে ক্ষমা চাওয়া খারাপ, ভুল করলে অবশ্যই চাইতাম। ভুল করিনি, সেই দিন কোনো রকম ভুল করিনি, তো কিসের জন্য ক্ষমা চাইব? কিন্তু আমি তরুণ দাসকে কিভাবে আটকাবো? কিন্তু আপনি মলম লাগানোর কাজটা অবশ্যই করেছেন। যখন নরেন্দ্র মোদী ইকোনমিক সামিটে এসেছিলেন 25শে নভেম্বরে, আর ওখানে কিছু অ্যাক্টিভিস্ট এনজিও প্রোটেস্ট করছিল, তো আপনি বলেন মোদি ইজ অ্যান ইলেক্টেড চিফ মিনিস্টার অব দ্য স্টেট, এবং এই ধরনের যে গন্ডগোল হচ্ছে এটা একদম ঠিক নয়। কারেক্ট কথা। এটা আমি ক্ল্যারিফাই করে দেবো যে উনি যখন ইন্ডিয়া ইকোনমিক সামিটে কোনো এইরকম সিআইআই এর মিটিংয়ে আসেন, আমি ওনার সঙ্গে ডায়াসে ছিলামই না। সিআইআই আমাকে ওনার সাথে ডায়াসে বসাইনি, দেখাই হয়নি, কারণ ওরা ভয় পেয়েছিল সিআইআই এরা যে আমি আবার কিছু বলে দেব। কিন্তু কি হয়, ওই যে অ্যাক্টিভিস্ট আসে, ও বাই চান্স মোদিজি আসেন, আমি বেরোই কোথা থেকে, আর ওদের লিডার কে ছিল? নাফিসা আলী, যাকে আমি গত 10 বছর ধরে খুব ভালো করেই চিনি, অ্যান্ড আই হোল্ড হার ইন ভেরি হাই রিগার্ড। তো উনি কিছু কিছু বলতে শুরু করেন, তো আমার তো সিআই এর দিকে দেখার কথা। তো উনার কথা এখনো বেশি কোথায় আর কি করেন, হোটেলের ভেতরে ছিল, সিকিউরিটিরা দাঁড়িয়ে ছিল। তো আমি কাউকে কিছু বলছিলাম, আমি এটাই বলেছি, দেখুন ইলেক্টেড এই চিফ মিনিস্টার, সামথিং লাইক দ্যাট আই রিমেম্বার, ইলেক্টেড চিফ মিনিস্টার ইনি, তো মানুষ ইলেক্ট করেছেন, এরকম কিছু একটা বলি যাতে ব্যাপারটা শেষ হয়ে যায়। আর আমার তো মনেও নেই যে উনিও বেরিয়ে গেছেন, ততক্ষণ পর্যন্ত উনি শুনেছেন কিনা আমার মনে নেই, এবং উনি শুনেছেন কিনা আমাকে কিছু বলেন উনি।
কিন্তু যখন কাগজে ছাপা হয় উনি পড়ে থাকবেন। উনি জানেন সেই চিন্তা আমি করিনি। সবকিছুই কাগজে বেরোয়, সেসব নিয়ে ভাবতে বসলে তো হার্ট অ্যাটাক হয়ে মরে যাব আমি। অনেক কিছু লেখে ওরা, আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, মানে সবার আপনাকে তো সম্পর্কে। ভয় পায় না? আপনি একসময় তাই নাকি? মিডল ওয়েট বক্সার ছিলেন কোনো এক সময়। না, লাইট হেভি ওয়েট। মিডল ওয়েটের চেয়েও বড় হয় ওটা, লাইট হেভি ওয়েট। কিন্তু আমি স্কুলে ছিলাম, তো স্কুলে ওয়েট একটু কম থাকে। স্কুল চ্যাম্পিয়ন ছিলাম আমি, এবং স্কুলে বক্সিং ক্যাপ্টেন ছিলাম। তো অভ্যেসটা এখনো আছে সেই মারপিট করার? আর এই অভিযোগটা আপনি মেনে নিয়েছেন, আপনি প্রয়োজনের থেকে বেশি কথা বলেন, তাই ইনসিস্ট করছি না এটা আমি। তো মানতেই হবে। আমার ফ্যামিলিও বলে, ওয়াইফও কথা বলে, সবাই কথা বলে। এখন কি করব? কিন্তু ওই যে আপনি দ্বিতীয় স্টেটমেন্টটা করেছেন, সেটা আমি অ্যাডমিট করছি না। আমার মনে হয় যে খুব ভেবেচিন্তেই কথা বলি। আমাকে বলতেই হবে। এখন যদি বলেন যে ভুল কথা বলছি, তো কি বলবো? এটা কি সত্যি যে যখন বোর্ড মিটিং হয় তখন কাউকে আপনি বলতে দেন না? কোন বোর্ড মেম্বার এটা আপনাকে বলেছে? আপনি তাকে বার করে দেবেন? একদম। না দেখুন, বোর্ড বোর্ড মিটিং অনেক কথা বলি। হ্যাঁ, আজকাল কম করে দিয়েছি বলা, বাচ্চাদেরকে বলি বলার জন্য। কিন্তু এই কথাটা অবশ্যই, মানে কথাটা কারেক্ট। বোর্ডের চেয়ারম্যান আমি, ম্যানেজিং চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরও আমি। আর ম্যানেজিং ডিরেক্টর না বললে কিভাবে কাজ চলবে বোর্ডের? কাজ তো চালাতে হবে। আর 1 এপ্রিল থেকে আমি কিন্তু ম্যানেজিং ডিরেক্টর থাকব না। আমার বড় ছেলে ম্যানেজিং ডিরেক্টর হবে 1 এপ্রিল 2005 থেকে। শুধু চেয়ারম্যান থাকবো আমি। তখন কম বলবেন নাকি আরো বেশি করে বলবেন? বোর্ডে কম বলবো, বোর্ডের বাইরে বেশি বলবো। আপকে আদালতে রাহুল বাজাজের ওপর জনতার মোকদ্দমা চলতে থাকবে একটা ব্রেকের পর। আপকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি বাজাজ স্কুটার বানানোর কোম্পানির চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর রাহুল বাজাজের বিরুদ্ধে। আপকি আদালতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাহুল বাজাজের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার দুমুখ নীতি রয়েছে। রাহুলজি, ডাবল স্ট্যান্ডার্ড। ডাবল স্ট্যান্ডার্ড? আপনার মনে আছে 1997-এ আপনি বম্বে ক্লাব বানিয়েছিলেন? দ্য টেকনিক্যাল আনসার ইজ নো। কারণ আমি বানাইনি, না আমি কাউকে লিখেছি, না কাউকে বলেছি। কিন্তু কিছু মানুষ আমাকে লিখেছিলেন যে লেট আস গেট টুগেদার, উই গট টুগেদার এন্ড কিন্তু, দ্যাট বিকেম নোন অ্যাজ বম্বে ক্লাব। লেড বাই রাহুল বাজাজ। নো, ওতে বড় বড় মানুষ ছিলেন, হরিশঙ্কর সিংহানিয়া, ভরতরামজি, গোদরেজ, জামশেদ গোদরেজ, অনেক বড় বড় মানুষ ছিলেন। কিন্তু এই কথাটা ঠিক যে আস্তে আস্তে গভর্নমেন্ট অসন্তুষ্ট হয়, তো মানুষ সরে যেতে থাকে। শুধু একা রাহুল বাজাজ আইডেন্টিফাইড হয়ে রয়ে যায় বম্বে ক্লাবে। এখন অন্য কোনো নামই মনে আসে না। বম্বে ক্লাব শুধু রাহুল বাজাজ ক্লাব, 1 মেম্বার ক্লাব। কারণ ফরেন কোম্পানিগুলোর বিরোধিতা করার জন্য রাহুল বাজাজ সব থেকে বেশি সরব ছিল। হ্যাঁ, মানে গভর্নমেন্টের পলিসির বিরুদ্ধে বলতাম আমি। খুব অসন্তুষ্ট ছিল আমার ওপর গভর্নমেন্ট এবং মিডিয়াও। কারণ সেই সময় ফ্যাশনেবল ছিল লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন। আমাকে প্রোটেকশনিস্ট বলা হয়, যেটা ভুল ছিল। আমি শুধু এটা বলেছিলাম যে ভারতবর্ষে বিজনেসকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া উচিত, ব্যাস। যদি আপনার মনে হয় যে মাল্টি ন্যাশনাল এলে হিন্দুস্তানি কোম্পানির ভালো হবে না, তাহলে আপনি নিজে কেন কাওয়াসাকিকে নিয়ে আসেন? না 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 না, ব্যাপারটা এমন নয় মোটেই। কাওয়াসাকির কাছে আমার কোম্পানির 1 টাকাও শেয়ার হোল্ডিং নেই। আমি কখনো এটা বলিনি যে এখন, মানে আমি তো গান্ধীয়ান ফ্যামিলির মানুষ। গান্ধীজি কি বলতেন? উইন্ডোজ, নিজের জানলা খোলা রাখো, সারা পৃথিবীর আইডিয়া আসতে দাও, হাওয়া সবকিছুর ওপর, কিন্তু এতটাও আসতে দিও না যে আমাদের যে গাছ রয়েছে তা শুকিয়ে যায়। আমরা তো শুধু টেকনোলজি নিচ্ছি ওদের থেকে। আর ওখান থেকে কেন, টোকিওর অনেক জায়গা থেকে আমরা টেকনোলজি নিচ্ছি। বড় বড় কোম্পানি সারা পৃথিবীর অন্যদের থেকেও টেকনোলজি নিচ্ছি, কিন্তু মালিকানা আমরা দিইনি। আর এত কিছুর পরেও আমাকে বলতে হবে যে আমি এর বিরুদ্ধে আজ আর নেই। আপনি মালিকানা দেবেন না, আমি দিইনি। অন্য লোকেরা মালিকানা দিয়েছে, ঠিক আছে। আপনার কাছে তো অন্য কোনো চয়েসও নেই। WTOর আন্ডারে আপনি নাও বলতে কিন্তু পারবেন আপনি না। ইন্স্যুরেন্স কোম্পানিতে দিয়েছেন মালিকানা। 26 ওদের দিই, 74 নিজেরা রেখেছি। কিন্তু 26ও দেব না? কেন এত এখনই তো কৃপণতা, বলছিলেন তাই না? যে আপনি কখনো দেননি। বাজাজ অটোর কথা বলেছি। এখন আপনি আলিয়ান্স নিয়ে জানতে চান, ইন্স্যুরেন্স বিজনেস নিয়ে জানতে চান, তো ওই ইন্স্যুরেন্সের আমরা কিছু বুঝি না, সেটা এক কথা। সেকেন্ড, আলিয়ান্স এই পৃথিবীর টপ 3 ইন্স্যুরেন্স কোম্পানির একটা। তৃতীয় কথা, গভর্নমেন্ট লিবারালাইজ করেছে, অ্যালাউ করেছে ফরেনার্সদের আসতে, আর বলেছে 26% দিতে পারো। আমরা দিয়ে দিয়েছি। বর্তমানে আপনার কি মনে হয় এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ভারতে এসে
ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করার অনুমতি দেওয়া উচিত ছিল নাকি ছিল না? আমি মনে করি যে সবকিছুতে করা উচিত নয়। কেউ বলে মিউনিসিপ্যাল কর্পোরেশনও করে দেওয়া উচিত, ইংল্যান্ডে করেছে। আমি মনে করি যে ভারতবর্ষের জন্য তৈরি হয়নি, কারণ অন্য এত ইন্ডাস্ট্রি রয়েছে, পাবলিক সেক্টরে 200 কোম্পানি রয়েছে, সেগুলো প্রাইভেট করুন, তাতে ফরেনারদের আসতে দিন। তো আজ ফরেনারকে আসতে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হ্যাঁ, আমেরিকা মেজরিটি ফরেন ওনারশিপ কিন্তু অ্যালাউ করে না। সিভিল এভিয়েশনে, ব্রডকাস্টিংয়ে, টেলিকমিউনিকেশনে কেন অ্যালাউ করে না মেজরিটি? ফরগেট ডিফেন্স, এই 3টে জিনিসই অ্যালাউ করে না। আমাদের বলে তোমরা অ্যালাউ করো, কিন্তু এটা তো আমি খালি ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলছি ওদের। আর মানে WTO-তে এত ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে, এগ্রিকালচারে ইউরোপ এবং আমেরিকা নির্লজ্জের মতো ডেভেলপিং কান্ট্রিদের এত ক্ষতি করে চলেছে। আমি চেঁচিয়ে যাচ্ছি, আমি বাইরে যাই, বিদেশে যাই, সেখানে চেঁচাই, আর সেই জন্য বিদেশি লোকের আমার উপর খুবই অসন্তুষ্ট। বুঝতে আপনি পারছেন? এত চেঁচামেচি করেন, এত বলেন, এটাই কি কারণ যে আপনার ছেলেরা আপনাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? চেষ্টা অবশ্যই করেছে ওরা, সাকসেস তো দেখুন কিভাবে আসবে। বাবা বসে আছে, আমি বলে দিয়েছি ওকে বাবা এমডি হয়ে যাও, কিন্তু চেয়ারম্যান তো আমিই থাকবো, এবং ম্যানেজমেন্ট পুরো দিয়ে দিয়েছি, কিন্তু ওনারশিপ তো আমার হাতেই আছে না এখনো। এখন শুধু এটুকু আমায় বলে দিন, আম্বানি পরিবারে যে ঝগড়া চলছে তাতে মধ্যস্থতা করার জন্য আপনি রোল প্লে করছেন? জিরো। কারণ কাগজে ছাপা হয়েছিল, হ্যাঁ। কিন্তু জিরো। কারণ যেটা বলেছি, আমার কাছে না সময় আছে না ইন্টারেস্ট রয়েছে। 2 ভাই আমার বন্ধু, দুজনেই আমার বন্ধু। আই হোল্ড বোথ অফ দেম ইন ভেরি হাই রিগার্ড। আর আরেকটা কথা বলবো যে এটা একটা গ্রেট ইনস্টিটিউশন, দেশের জন্য বড় ইনস্টিটিউশন বানিয়েছে। দ্বিমত থাকতে পারে কিভাবে বানিয়েছি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেসবের মধ্যে আমি যাব না, কিন্তু এটা একটা গ্রেট ইনস্টিটিউশন। এবং আমি তো চাই যত তাড়াতাড়ি সেটেলমেন্ট হয়ে যায়। বোধহয় কামাত সাহেব এর ভ্যালুয়েশন ইত্যাদি করছেন, কিন্তু আলটিমেটলি আমার হিসেবে সেটেলমেন্ট 2 ভাইকেই করতে হবে, আর অন্য কেউ করবে না, এবং মেনেও নিতে হবে সেটা কোকিলাবেন, ওদের মাকেও। বাকি অন্যরা কেউ কিছু বুঝবে না, ওদেরকেই সব বুঝে নিতে হবে। দুজনেই খুব ম্যাচিওর, কিন্তু আমার মনে হয় যে 4, 6, 8, 12 মাস মতো লাগবে। 1-2 দিনে হবে না, কিন্তু সেটেলমেন্ট অবশ্যই হবে। না হলে অনিলের ক্ষতি হবে, মুকেশেরও ক্ষতি হবে, রিলায়েন্সেরও ক্ষতি হবে, এবং ধীরভাই আম্বানির রেপুটেশনেরও ক্ষতি হবে। সেই জন্য অবশ্যই হবে সেটেলমেন্ট, কিন্তু টাইম লাগবে একটু, কারণ কিছুটা বিটারনেস তো আনফরচুনেটলি। আপনি ওদের বোঝানোর কোনো চেষ্টা করেননি? না 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 না, এটা আমার কাজ নয়। আর আমার কথা কে শুনবে? আমি খুব ছোট মাপের মানুষ, আমার কথা শুনবে না। এই ছিল আমাদের অভিযোগ রাহুল বাজাজের বিরুদ্ধে আর ওনার জবাব। এখন সময় আজকের জাজ আরসি ভার্গবের রায়দানের। আমি মনে করি যে বাজাজ সাহেব যে ওকালতি পড়েছিলেন, উনি তার পুরো সদ্ব্যবহার করেছেন আজ, আর নিজের জবাব সফলভাবে পেশ করেছেন। তো আপনার বিরুদ্ধে শুধু একটাই চার্জ থাকে যে আপনি কথা বলেন বেশি, আর তার জন্য আপনার শাস্তি আমার মনে হয় এটাই হওয়া উচিত। আর আমি মনে করছি জনতাও মেনে নেবে যে ভবিষ্যতে আপনার কোনো কাজ তো থাকবে না কোম্পানিতে, সেই জন্য আপনার শাস্তি এটা হবে যে আপনি রোজ গিয়ে কোথাও ভাষণ দেবেন, এবং ভাষণ দেওয়ার আগামী বছরগুলোতে আপনি রেকর্ড করবেন যে 365টা ভাষণ আপনার 1 বছরে হওয়া উচিত। ব্যাস, এই শাস্তির সঙ্গেই আমি আজকের আদালতের কাজ সমাপ্ত করছি। এই আশা নিয়ে যে রাহুল বাজাজ এরকম অকপটে কথা বলতে থাকবেন, কারোর পরোয়া না করে, কে সরকারে আছে আর কে বিরোধী দলে আছে, আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।